কবিরকে বিছানায় শোয়া অবস্থায় দেখে তার বউ মারিয়া ঠান্ডা শরবত এনে বলে। কবির মুচকি হেসে শরবত খেলো। এরপর মারিয়াকে টেনে নিজের পাশে শুয়ে গালে চুমু খায়, চুলে হাত বুলিয়ে বলে, আজ স্যারের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। এর আগে কখনোই এমন হয়নি। মারিয়া কপাল কুঁচকে তাকাতেই সমস্ত ঘটনা খুলে বলল কবির। এসব শুনে প্রথমে রেগে কেঁদে দিলেও পরক্ষণেই নিজেকে সামলে মারিয়া বলে। কবির মাথা নেড়েই বউকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল। মারিয়া কবিরের মাথায় হাত দিয়ে ধাক্কা দিয়ে তিরিক্ষ মেজাজে বলে। কথা শেষেই হনহন করে উঠে যেতেই কবির মুখটা ভীষণ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, আবারও আইসক্রিম? আজ যাও বেঁচে ফিরেছি, এবার বোধহয় আর বাঁচার আশা নেই। কথা বলেই বালিশে মুখ গুজে বৃথা ঘুমানোর চেষ্টা করলো। বাইরে থেকে মারিয়া স্বামীর এইসব কিছু লক্ষ্য করে ঠোঁট টিপে হেসে ওঠে। বেচারা বইয়ের গায়ে ঘেঁষাঘেঁষি ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। আজ 5 দিন হলো নিয়মিত সিরাত ভার্সিটি যাচ্ছে। সায়রা জেদি মেয়ের মতোই ওই দিনই প্রিন্সিপালের কাছে নালিশ করে। সিরাতকে এতদিন পর দেখে প্রিন্সিপালও খুশি হয়, সেই সাথে রেগেও যায় সায়রার কথায়। তৎক্ষণাৎ ক্লাসরুমে গিয়ে সবাইকে শাসিয়ে জরুরি তরফে গার্ডিয়ান ডেকে আনতে বলে। স্যারের ভয়ে অনেকেই কান্নাকাটি করেও শেষ রেহাই পায়নি। সবার গার্ডিয়ানকে স্যার জোরালোভাবে বলেছে, ভার্সিটিতে কোনো স্টুডেন্টের সাথে এমন বেয়াদবি আরেকবার ভুলেও করলে তিনি তৎক্ষণাৎ বহিষ্কার করবেন। ভয়ে তারপর থেকে সিরাতকে নিয়ে কেউ আর সমালোচনা তো দূর, হাঁক বাড়িয়ে কথাও বলেনি। এতে সিরাত খুশি হয়ে সায়রাকে জড়িয়ে ধরে, তার সাহসের বাহবাও দেয়। প্রতিদিন দুজনের মনোযোগ দিয়ে ক্লাস করে। ক্লাস শেষে এতদিনের সকল নোট সায়রা মিলে সিরাতকেও হেল্প করে। আর মাত্র কিছুদিন পরে ইনকোর্স। নিত্যদিনকার মতো প্রমুখের রেখে যাওয়া বিশ্বস্ত ড্রাইভার আহাদ সিরাতকে নিয়ে আসে, ঠিক সময়ে আবার ভার্সিটিতে দিয়েও যায়। সকাল সকাল সিরাত রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সায়রা আর আবরানের ভালোবাসার আজ 3 বছর পূর্ণ হলো। এই জন্য সায়রা কালকেই পই পই করে সিরাতকে বলেছে সেজেগুজে আসতে। সিরাতও মুচকি হেসে রাজি হয়। কতদিন মুক্ত পাখির মতো ঘোরাঘুরি করা হয় না, খালি আকাশের নিচে জোরে শ্বাস নেওয়া হয় না। সায়রা একটা রেস্টুরেন্ট বুকিং দিয়েছে, কারণ প্রতিবার আবরান সায়রার আগেই সারপ্রাইজ দিয়ে ফেলে। এ নিয়ে কম ঝগড়া হয়নি। কেন সবসময় আবরারই সারপ্রাইজ দিবে? তারও তো ইচ্ছে করে বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে, তাই আজ আগে থেকেই সব আয়োজন করে রেখেছে। সিরাত যাওয়ার পরেই তারা সেখানে যাবে। আজকাল সিরাত নিজেকে স্বাভাবিক রাখে। সায়রার কথা মতো সে ভালো কিছু খুঁজে চলেছে প্রমুখের মাঝে, কিন্তু তার পড়াশোনার চাপ, প্রমুখের ব্যস্ততায় কিছুই হয়ে উঠছে না। সিরাত কানে দুল পড়ছিল, ঠিক সেই সময় প্রমুখ ব্রেকফাস্ট করে রুমে আসে। সিরাত একবার পেছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আপনি কথা দিয়ে কথা রাখেননি। বলেছিলেন অতীতের কিছু ঘটনা আমাকে বলবেন, কিন্তু বলছেন না, বরং এড়িয়ে চলছেন। আমাকে এতটাই অবিশ্বাস করেন? প্রমুখের তৎক্ষণাৎ মনে পড়ে সিরাতকে তো বলাই হয়নি। দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ সামনে তাকাতেই তার চোখ বড় হয়ে যায়। এমন সাজে কখনোই সিরাতকে দেখেনি। কি সুন্দর স্নিগ্ধ মুখ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কালো চুলগুলো ছেড়ে দেওয়া, গায়ে মেরুন রঙের থ্রি পিস। তৎক্ষণাৎ মন তার ছটফট করতে থাকলো একটু জড়িয়ে ধরার আশায়। ওই সাজে একজন নারীকে এতই অপূর্ব লাগে। হঠাৎ তার গরম লাগা শুরু করলো, কেমন অস্থির অস্থির লাগছে। বুক ধড়ফড় করতেই শ্বাস হলো ঘন। সে না পেরে গায়ের টি শার্ট এক টানে খুলতেই সিরাত চোখ বড় বড় করে লজ্জায় পেছন ঘুরে উচ্চস্বরে বলে, এই রুমে শুধু আপনিই থাকেন না, আর একজন মানুষও থাকে। ভেবে চিন্তে কাজ করতে পারেন না? প্রমুখ ভ্রু কিঞ্চিত করে নিজের দিকে তাকালো। এর আগেও তো কয়েকবার উদাম গায়ে সিরাতের সামনে কত ঘুরেছে। কই তখন তো সিরাত এভাবে লজ্জা পায়নি। তবে কি সে ভালোভাবে লক্ষ্য করেনি? মুহূর্তে অধর বাঁকিয়ে হেসে হাসতে হাসতে এগিয়ে গেল সিরাতের পেছনে। তার শক্তপোক্ত হাত ধারা পেছন থেকে জড়িয়ে ধরল। আকস্মিক কাণ্ডে সিরাত হকচকিয়ে যায়। প্রমুখের হাত তার মেদহীন পেটে ঘোরাঘুরি করছে। সিরাত এমন ঘটনায় ভয়ে নিজের দুহাত বাড়িয়ে প্রমুখের হাতের উপর রাখল। ধরা গলায় বলল, কি করছেন এসব? আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাবে। প্রমুখ সিরাতের ঘাড়ে থুতনি ঠেকিয়ে ফিসফিসে কণ্ঠে বলে, আমাকে উদাম গায়ে দেখে তুমি চোখ ফিরিয়ে নিলে কেন? নাও, এবার তোমার শাস্তি।
সামনে ফিরে 10 মিনিট এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে। খবরদার, অমত করলে এভাবেই জড়িয়ে ধরে থাকবো। এবার বলো কোনটা করবে? সিরাত হালকা ঢোক গিলল। এই খাটাস বেটা বলে কি, দুইটার একটাও সে করতে পারবে না। হুম। এদিকে সায়রা সময় মতো যেতে বলেছে, এখন এসব ঢঙে সায় দিলে আরো দেরি হয়ে যাবে। সে প্রমুখের হাতে চিমটি কেটে বলে, একটাও হবে না, ছাড়ুন বলছি, যেতে দিন। আজকের মতো প্রতিদিন একটু সাজগোজ করতে পারো। তোমার মায়াবী চোখ, স্নিগ্ধ রূপ আজও অপ্সরাকেও হার মানাচ্ছে। সিরাত লজ্জায় ঠোঁট কামড়ে ছটফট করলো প্রমুখের হাত থেকে রক্ষা পেতে। এদিকে প্রমুখও নাছোড়বান্দা, কোনোভাবেই হাত ছাড়বে না। মুখে লাগামহীন কথার ভাঁজে সিরাতকে লজ্জা দিচ্ছে সে। সাথে প্রমুখ ইচ্ছে করে আজ বদমাইশিও করছে। এই শক্ত করে জড়িয়ে ধরছে, নয়তো ঘাড়ে ঠোঁট ছোঁয়াচ্ছে। এসবে সিরাত বারবার শিউরে উঠছে। প্রমুখ এবার তার গলায় গাঢ় চুম্বন করতেই সিরাত নিঃশ্বাস বন্ধ করে নেয়। সে পারছে না এত গভীর স্পর্শ নিতে। ঘন ঘন শ্বাস ফেলে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করছে। প্রমুখ বুঝলো সিরাতের অবস্থা। এইভাবে কাবু করতে পেরে তার বেশ মজা লাগছে। কোনোভাবেই ইচ্ছে হচ্ছে না ছেড়ে দিতে। সিরাতের তো ভার্সিটি যেতে হবে। অতঃপর এক ঝটকায় সিরাতকে সামনের দিকে ঘুরিয়ে আনলো। সিরাতের চোখ বন্ধ। প্রমুখ সে বন্ধ চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, চোখ খুলো সিরাজ, লুক অ্যাট মি বেবি। সিরাতের দম বন্ধ হয়ে আসায় চোখ খোলার ইচ্ছে মরেই গেছে। নড়াচড়া বন্ধ করে দিয়েছে আগেই। শত চেষ্টা করেও চোখ খুলতে পারছে না। সমস্ত লজ্জারা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। ঘন ঘন শ্বাস উপচে পড়ছে প্রমুখের মুখে। এ কেমন অনুভূতি! প্রমুখ হঠাৎ তার মুখে ছড়িয়ে থাকা চুলগুলো খুব যত্ন করে কানের পেছনে গুজে দিয়ে বলল, যদি চোখ খুলো তাহলে সব বলবো, তোমাকে ছেড়েও দেবো। সিরাত তৎক্ষণাৎ করুণ চোখে তাকায় তার দিকে। প্রমুখের নজর সিরাতের লাল হয়ে যাওয়া মুখের দিকে। সিরাত খুব কষ্টে বলল, আপনার কোনো কাহিনী বলতে হবে না, আপনি আমায় যেতে দিন। সিরাত, আমার স্পর্শ কি তোমার খুব খারাপ লাগে? একটু সহজ হওয়ার ট্রাই করছো না কেন? সিরাত ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল, করছি, তবে সময় লাগবে। আপনি আমায় জোর করবেন না কোনো কিছু নিয়ে, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে। প্রমুখ মৃদু হেসে হাতের বাঁধন আলগা করতেই সিরাত নিজেকে ছাড়িয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে যায়। সিরাত কিভাবে বুঝাবে? এভাবে স্পর্শ করায় তার দেহ শিউরে ওঠে। কি ভয়ঙ্কর সেই স্পর্শ! লোকটা কি দিন দিন তাকে অ্যাটাক ফ্যাটাক করে মেরে ফেলার ধান্দা করছে নাকি? রায়হানের কথার পিঠে প্রমুখ মাথা দুপাশে নাড়িয়ে বলল, না, শাশুড়ি আম্মার কোনো কিছুতে কষ্ট হচ্ছে না তো? সব কিছু ঠিকঠাক আছে রায়হান? প্রমুখ সন্তুষ্ট হয়ে প্রশ্ন করল, বাড়িওয়ালার ওই টমেটোর মতো বউ, তারপর কখনো ঝগড়া লাগিয়েছে? রায়হান হেসে উত্তর দেয়, হ্যাঁ, তবে ফ্ল্যাটের কাজের জন্য কাউকে সেখানে নজর রাখার জন্য রাখতে পারছি না। আশা করি উনি মানিয়ে নেবেন। 2 দিন পর পর তুই অথবা কবি দেখতে যাবি, তাহলেই হবে। ফ্ল্যাটের কাজ গুছানো যাক, তারপর না হয় আবার গার্ড রাখবো। রায়হান জি বলেই চুপ রইল। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে মাথা এলিয়ে রাখে। চোখ বন্ধ করে ভাবলো সকালের ঘটনা। ঠিক তখনই কবির বেশ দৌড়ের উপরে এসে দাঁড়ালো প্রমুখের সামনে। দুহাত হাঁটুতে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, আসতে দেরি করে ফেলেছি। প্রমুখ চট করে তাকায় কবিরের দিকে। হেই বলদ এভাবে দৌড়ে কোথা থেকে আসলো? প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। ভাবতেই পারিনি এতদিন ছুটি দিবেন। অনেক ধন্যবাদ স্যার। এই ছুটিতে অবশ্য সুযোগের সদ্ব্যবহার করেছি। কবির পাশে চেয়ারে বসে বেশ খুশি মনে বলল। প্রমুখ ভ্রু কুঁচকে, এই আহাম্মক আবার কি করেছে? বেচারার অবস্থা অনেক বেশি খারাপ ছিল বলে কয়েকদিন ছুটি দিয়েছিল, এই তো। প্রমুখ আগের থেকেও বেশি গম্ভীর কণ্ঠে বলল, তা কি সৎ কাজ করে ফেলেছেন আপনি, আমাকে বলা যাবে? কবির গলা খাকারি দিয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে জবাব দেয়, ছুটিও কাটিয়েছি, বউয়ের সাথে প্রি হানিমুনও হয়েছে স্যার। মেয়েটাকে এই কয়দিন একটুও দূরে দূরে থাকতে দেয়নি।
সবসময় তার আদর যত্নে আমাকে আরও সুস্থ করে দিয়েছে। এবার সব কাজ দৌড়ের উপর করব স্যার। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বউটাও ভীষণ খুশি হয়েছে। এবার বুঝলেন, এক ঢিলে দুই পাখি, সেবাও হলো হানিমুনও হলো। কথা শেষে লজ্জায় মুচকি মুচকি হাসতে থাকলো কবির। রায়হান ছিল পাশে, সেও ফিক করে হেসে উঠতেই প্রমুখ তার দিকে নজর দিয়ে চোখ রাঙায়। মুহূর্তে রায়হান ভয়ে চুপসে যায়, জোরপূর্বক হাসে। আস্তে আস্তে বেরিয়ে গেল বাইরে। প্রমুখ দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল কবিরের দিকে। কবির এখনো মাথা নিচু করে লজ্জায় চুপ করে বসে আছে। প্রমুখ হঠাৎ কবিরের কাঁধে হালকা চাপড় দিয়ে হেসে এসে বলে, আমার ভাই, তুমি তো এক অসাধ্য কাজ করে ফেলেছো। তা আর কি কি করেছো বলো শুনি। আর কিছু না স্যার। একটি মেয়ে কি চায়? শুধু স্বামীর আদর, যত্ন, এসবই চায়। আমি তাই দিচ্ছি। প্রমুখ ভ্রু কুচকে ফট করে বলে, যত্ন কিভাবে করে কবির? যেমন তার মাথা ব্যথা অথবা জ্বর হলে আপনি জলপট্টি দিলেন। বউয়ের যে কোনো অসুস্থতায় সেবা করা স্বামীর দায়িত্ব। বাসায় যাওয়ার সময় তার প্রিয় ফুল নিতে পারেন। খেতে না চাইলে আদর করে খাইয়ে দিলেন। কখনো চুড়ি কিনে নিজে পরিয়ে দিলেন। মাঝে মাঝে বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবেন কোনো এক লেকের পাড়ে। ও হ্যাঁ, অবশ্য আপনার এসব গাড়ি বাদ দিয়ে, কারণ রিস্কায় যে আনন্দ অনুভব করা যায় সেটা এই বড় গাড়িতে হয় না। এসবই যত্ন করে ভালোবাসা, তাকে ভালো রাখা। প্রমুখ চোখ বন্ধ করে মন দিয়ে সব শুনলো। আসলে এইসব ছোটখাটো বিষয়ে মেয়েরা খুশি হয়। কই, সে তো কখনো ভাবেনি। না, নিশ্চিত কবির তাকে মিথ্যে বলছে। তাই হঠাৎ রাগ দেখিয়ে বলে, বাজে বকবি না কবির। একটি স্ত্রী তার স্বামীর কাছে সময় চায়। রাতে সময় দিতে পারলেই আর কিছু চাওয়া থাকে না। কবির কপাল কুঁচকে হতবিহম্বল হয়ে গেল। স্যার কি বুঝেও না কিভাবে খেয়াল রাখতে হয়? এমন চাপা স্বভাবের কেন? ভেতরের কোনো কথাই খোলা বইয়ের মতো কাউকে শেয়ার করতে চায় না। ফুস করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, স্যার, ভুল জানেন আপনি। কিন্তু আপনার মতো চাপা স্বভাবের ছেলেরাই ভীষণ রকমের ভালোবাসে। কারো মায়ার বন্দী হয়, যেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত রেহাই নেই। ভিতরে যে নরম মন আছে, এটাই তারা প্রকাশ করতে নারাজ। ভাঙবে তবু মস্কাবে না। হয়তো আপনি কখনো সিরাতকে একটি ফুলও গিফট করেননি, অথবা আদর করে কপালে একটি টিপও পরিয়ে দেননি। লোকটা কবে বুঝবে ভালোবাসা কি? চাহিদা আর ভালোবাসা কি এক? এ যে আকাশ পাতাল তফাৎ। কবিরকে চুপ থাকতে দেখে প্রমুখ দিল এক ধমক। অমনি মুখ ফসকে কবির বলল, স্যার, আগে প্রতিদিন রাতে সব মেয়ের সাথে আপনার চাহিদা সম্পর্ক ছিল, কিন্তু ভাবি, তার সাথে আপনার হালাল সম্পর্ক, ভালোবাসার, আত্মার সম্পর্ক। বিয়ে করেছেন, ওই মেয়েদের সাথে ভাবিকে কখনো এক করবেন না। আপনার কষ্ট মানেই ভাবির কষ্ট, আবার তার খুশি মানেই আপনার খুশি। তবেই তো গড়ে উঠবে সংসার। সে একান্তই আপনার। তাই তাকে অন্যভাবে যত্নে ট্রিট করবেন। দেখবেন মেয়েটি তখন আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। কবির একদমে কথা বলে আবারও চমৎকার সুরে বলল, আজ যাওয়ার সময় অবশ্যই আপনি ভাবির জন্য একগুচ্ছ লাল গোলাপ নিয়ে যাবেন। ট্রাস্ট মি স্যার। আমি যখন মারিয়াকে একটি গোলাপ দেই, ও খুশিতে কান্না করে, আমাকে জড়িয়ে ধরে লজ্জায় নুইয়ে পড়ে স্যার। প্রমুখ থতমত খেলো কবিরের কথায়। কে কিনবে গোলাপ? হুম, সম্ভব নয়। কোনোভাবেই নিব্বাদের মতো ঢং করতে পারবে না সে। সিরাত তার বউ, এটাই তো অনেক। কিন্তু খাইয়ে দেওয়া, টিপ পরিয়ে দেওয়া এইসব তার ব্যক্তিত্বের সাথে যায় না। একেবারে আত্মসম্মানে গিয়ে লাগবে। হুম। তবে কবিরের শেষ কথায় কপালে ভাঁজ ফেলে বলে, কান্না করে কেন? কবির কপালে অনবরত থাপড়িয়ে হতাশ গলায় বলে, খুশিতে স্যার, আমার ভালোবাসায় মুগ্ধ হয়ে। থাক, বাদ দিন। একজনের ভালোবাসার ধরন এক এক রকম। হয়তো আপনারও ভিন্ন। ভাবি হয়তো আপনার ভিন্ন ভালোবাসাতেই মুগ্ধ। প্রমুখ ভাবনায় পড়ল। আসলে কি শুধু রাতে একসাথে ঘুমানো, একজন আরেকজনের মাঝে মিশে যাওয়াই ভালোবাসা? ছোঁয়াছুঁই ভালোবাসা? তবে কবির যে বলল ভালোবাসার ধরন অনেক রকম। কে শিখাবে তাকে ভালোবাসা? কখনো কি সে কাউকে ভালোবেসে বুঝতে পারবে?
কিন্তু আজকাল সিরাতকে দেখলে মন খুশি হয়, তার পাশে থাকলে ভালো লাগে। অথচ আগে যে কোনো মেয়ে দেখলেই ঘৃণা আসতো। না জানি কোন মেয়ে অন্যের সাথে বেড শেয়ার করে। এইসব ভেবেই এটাও ভাবলো সিরাতকে আজ সে